তো এখানে ডিফারেন্ট ইউনিভার্সিটির আসছে আর কি স্যার। মোটামুটি টেক্সটাইল বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আসে। তো সবাই আর হিসাবে দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি কি শুরু করব? আই থিংক জি স্যার। লাবিব একটু সবাইকে। ইন্ট্রোডাক্টরি জি স্যার, আমি দিতে পারেন। আমি জি স্যার। হুম, আসসালামু আলাইকুম সবাইকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মেন্টরশিপ প্রোগ্রাম 2025 এর আজকের বিশেষ সেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমার পরিচয়টা আমি একটু দাও। আমি লাবিবা সালোয়া ইসলাম। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটির হোস্টিং টিমের সদস্য এবং একই সাথে কন্টেন্ট রাইটিং টিমের লিডার হিসেবে আছি। আজকের এই অনুপ্রেরণামূলক ও জ্ঞানগর্ভ সেশনের হোস্ট হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি। আজকের সেশনটির বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য যারা গবেষণার জগতে প্রথম পা রাখতে চাইছে কিন্তু পথটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই দ্বিধা কাটিয়ে উঠতে এবং একটি সঠিক পথনির্দেশ পেতে আমরা আজ পেয়েছি একজন বিশেষজ্ঞ, একজন অভিজ্ঞ গবেষক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত একজন মেন্টরকে। আমাদের আজকের সেশনে পরিচালনা করবেন জনাব ডক্টর মোহাম্মদ মুর্শেদ ভুইয়া স্যার, যিনি পিএইচডি করেছেন জাপানের স্বনামধন্য কিউশু ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তিনি দক্ষ প্রতিষ্ঠিত একজন সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সাউথ কোরিয়ার গিয়াচন ইউনিভার্সিটি থেকে। তিনি গবেষণার শুরুটা কিভাবে করবেন, কোন ধাপগুলো অনুসরণ করবেন, কি ভুলগুলো এড়িয়ে চলতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের দিক নির্দেশনা দিবেন। তাহলে চলুন আমরা আর দেরি না করি, আমরা আজকের মূল্যবান সেশনটি শুরু করি। স্যার, আমরা কৃতজ্ঞ আপনি আপনার এত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দ্য ফ্লোর ইজ ইয়োর্স স্যার, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাউন্ডে কোনো ডিস্টার্ব হলে আমাকে ইমিডিয়েটলি একটু জানাইবা। জি স্যার, আপনার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে সরি, আমি আসলে খুব ক্লান্ত। সকালে অফিসে আসছি, এখন বাজে রাত 11টা 13 মিনিট আমার এখানে, আর প্রিপারেশনও নিতে পারি নাই। আমার লাইফে শিক্ষকতা করছি 2টা কলেজ, ঢাকা সিটি কলেজ, মাইলস্টোন কলেজ। মাইলস্টোন কলেজের জন্য মন খুব খারাপ, আমি 2 বছরের বেশি চাকরি করছি ওখানে। আর 4টা বিশ্ববিদ্যালয়ে, 4টা না, এটা সহ 5টা বিশ্ববিদ্যালয়। তো আমি কখনোই প্রিপারেশন ভালোভাবে নিয়ে ক্লাসে যেতে পারি নাই। আজকেও কোনো প্রিপারেশন নাই, উইদাউট প্রিপারেশন আছি। আর আমি এখন ওই যে অফিসে এসে পড়ছি, সেই বসাই আছি। মাঝখানে ডিনার করে আসছি বাসা থেকে। আচ্ছা, আমার পরিচয় তো দেওয়া হলো। আমি একটু জানতে চাই, এখানে আইসিইউ থেকে মাইনুল স্যার আর কেউ আছে নাকি? আচ্ছা, নাই মনে হয়। স্যার জি আছে। স্যার আছি। আছে স্যার। অঙ্কিতা সাহা, আমি কি চিনি তোমাকে? পাইছিলাম? না স্যার, ও পাওয়ার কথা না, ওরা 11 ব্যাচ। আচ্ছা, মিটারের কে কে আছে? অন্যরা মাইন্ড করো না, এমনি জানতে চাও। আচ্ছা, নিটারের 1 জন, 2 জন, 3 জন, অনেকেই আছে। নিটার, আমি অনেক জায়গায় চাকরি করছি। তো 2টা প্রতিষ্ঠানে আমার প্রচন্ড আবেগ মিশ্রিত, এবং 2টা প্রতিষ্ঠানে আমাকে কষ্ট দিচ্ছে। একটা হচ্ছে ঢাকা সিটি কলেজ, আর একটা হচ্ছে নিটার। বাট স্টুডেন্টদের প্রতি আমার যে ভালোবাসা, সেটা এখনো আছে। যেমন রিফাতরা আমার স্টুডেন্ট সরাসরি। আচ্ছা, আমি সাউন্ড একটু নর্মালি বলতেছি, কারণ আমার এখানে আরো স্টুডেন্ট আছে, ওরা ওই যে কোরিয়ান স্টুডেন্ট, ওরা কিন্তু রাত 11টা বাজে, 1টা 2টা পর্যন্ত ওরা কাজ করবে ল্যাবে। একটু কম্পেয়ার করো, হ্যাঁ। ওরা সকালে অফিসে আসছে, কাজ করছে, ল্যাবে কাজ করছে, এখনো মানে আছে, কাজ করতেছে, রাত দিন ওরা ল্যাবেই কাটিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমার এখানে সেশনের টাইম কতক্ষণ বিপাত?
স্যার এটা হচ্ছে মানে মোটামুটি 1 আওয়ার আমাদের একটা প্ল্যান করা, দেন হচ্ছে আপনি যদি সময় থাকে সেক্ষেত্রে বেশি সময় দিলে আমরা আমাদের কোনো সমস্যা নেই আর কি স্যার। আচ্ছা, বেশি সময় স্যার সেক্ষেত্রে আপনার কথা শোনা যাচ্ছে না। 8 ঘন্টা ক্লাস আছে, শুনতে পাচ্ছ না? জি স্যার, এখন শোনা যাচ্ছে। হেডফোনটা আনি নাই, লাইটলিস্টে ব্লুটুথ হেডফোনটা আনা হয় নাই, এটা সম্ভব। ঠিক আছে, তো আমার 12টা পর্যন্ত আমি কন্টিনিউ করি, কারো কোনো আপত্তি আছে? কষ্ট হবে? আচ্ছা, আশা করি কষ্ট হবে না। এখানে বলবো সবার ভিডিও অন করে রাখলে মনে হয় ভালো হয়, যদি কারো আপত্তি না থাকে আর কি। হুম, যদি কারো আপত্তি না থাকে ভিডিও অন করে রাখলে ভালো হয়, তখন ক্লাস, এটা একটা ক্লাসের মতোই মনে করতেছি, মানে মনে হয় যে প্রাণ আছে, মনে হবে আমার সামনে স্টুডেন্টরা বসে আছে। যদি স্যার সমস্যা না থাকে তাহলে ভিডিও অন করে রাখলে মনে হয় ভালো হয়। স্যার কম্পিউটার থেকে জয়েন করছি তো স্যার, আমার ওয়েবক্যাম নাই। আচ্ছা আচ্ছা, যাদের যাদের সমস্যা নাই তারা আমার, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে মাস্টার্স লেভেলের কোনো স্টুডেন্ট আছে? মাস্টার্স একজন, একজন। হুম, আর আন্ডার গ্রেডে 4th ইয়ারের কতজন? ম্যাক্সিমামই মনে হয় 4th ইয়ারের, না? 4th ইয়ারের নিচে কেউ আছে? স্যার এখানে হচ্ছে বিভিন্ন আর কি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত আছে আজকে আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, সবাই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, টেক্সটাইলের বাইরে কেউ আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলতে গেলে তো অনেক কথা বলা যায়, আমরা শুরু করি। গবেষণা কিভাবে শুরু করব, আমি কি ইংলিশে বলবো না বাংলায় বলবো? স্যার প্রায় বাংলায় বলাই বেটার, কিন্তু এখানে সবাই আমরা বাংলাদেশি বা হচ্ছে বাংলায় বুঝতে হচ্ছে কমফোর্টেবল হবে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমার মেইন যেই একটা, এটা বিশাল একটা ব্রাঞ্চ, বিশাল একটা ফিল্ড, এখানে 1 ঘন্টা আলোচনা করে তোমাদের শেষ করা যাবে না কিছুই। তো ছোট্ট একটা পার্ট নিয়ে আলোচনা করি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যেই লেভেলের স্টুডেন্ট ওই লেভেলের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা, মানে লেভেল বলতে বুঝাইছি আন্ডারগ্রেড, একদম ইনিশিয়াল স্টেজের, আবার কাউকে খারাপ বলি নাই। হ্যাঁ, সবাই ভালো, ভালো এই কারণে বলতেছি যে ভালো না হইলে এতটা আন্তরিকতার সাথে জয়েন করতে না। আমাদের মেইন বিষয় হচ্ছে তোমাদের জন্য, সেটা হচ্ছে হাউ টু স্টার্ট রিসার্চ, তাই না? রিসার্চ কি জিনিস, হোয়াট ইজ রিসার্চ এন্ড হাউ টু স্টার্ট রিসার্চ। একটা স্লাইড বানাইছিলাম মনে হয়। হুম, তো অ্যাকচুয়ালি রিসার্চের ব্যাপারগুলা থিওরিটিক্যালি শিখে ততটা শেখা যায় না। ফর এক্সাম্পল, তুমি যদি মানে সারা বছর সাইকেল চালানোর থিওরি শিখো, কিন্তু সাইকেল কখনো না চালাও, যত স্ট্রংই হও থিওরিতে, তোমাকে সাইকেল চালাইতে দিলে সাইকেল চালাইতে পারবা না, গাড়ি চালাইতে দিলে গাড়ি চালাইতে পারবা না। আবার তোমার একদম মিনিমাম লেভেলের থিওরিটিক্যাল নলেজ আছে, তোমাকে ল্যাবে দেওয়া হলো কাজ করতে, তুমি কাজ করতে করতে রিসার্চ শিখে ফেলবা। রিসার্চের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণই প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল নলেজ যত বেশি তোমার স্কিল তত বেশি ভালো। তাহলে রিসার্চটা হচ্ছে একটা কেয়ারফুল ইনভেস্টিগেশন ফর নিউ ফ্যাক্ট ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। নলেজের যে কোনো শাখায় যত্নশীল একটা ইনভেস্টিগেশন করা। হোয়াট ইজ দ্য পারপাস? নতুন কিছু
ফাইন্ড আউট করার জন্য। এটা হচ্ছে আমি 3 Idiots এর একদম মুখস্থ করার ডেফিনেশন বললাম। আমি এখন আসি রিয়েল কথায়। দুইটা জিনিস দিয়ে শুরু করতে হবে। হুম, দুইটা জিনিস মাথায় রাখো একদম, বা নোট করে রাখো। একটা হলো নেসেসিটি আর একটা হলো প্রবলেম। এই দুইটা জিনিস থেকে, দুইটা ব্যাপার থেকে আমরা রিসার্চটা শুরু হবে। নেসেসিটি অ্যান্ড প্রবলেম। আমি খুব সহজে উদাহরণ দিয়ে বোঝাই। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম কি? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় যে এনভায়রনমেন্টাল পলিউশন। ঠিক আছে, মাঝে মধ্যে একটু ওয়াজ করে ঠিক কিনা বলে তখন রেসপন্স করো আর কি। হ্যাঁ, তো জি স্যার। দুইটা ব্যাপার, একটা হচ্ছে নেসেসিটি অর্থাৎ প্রয়োজনীয়তা, আর একটা হচ্ছে সমস্যা। এই দুইটা ব্যাপার যখন তোমার থাকবে তখনই রিসার্চটা আসবে। কেন? যেমন এই মুহূর্তে বাংলাদেশে দরকার ইলেকট্রিক এনার্জি, এটা আমাদের নেসেসিটি, আমাদের দরকার। এই গরমে বিদ্যুৎ চলে গেলে আমরা বুঝতে পারি যে কতটা সমস্যা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের নেসেসিটি। আর আমাদের সমস্যা কি? আমাদের আমাদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত, এটা একটা সমস্যা আমাদের। তাহলে এই সমস্যা সমাধান করার জন্য আমাদের একটা সিস্টেম এখানে নিয়ে আসা দরকার, ডিসকভার করা দরকার। অথবা আমাদের প্রয়োজন মেটানোর জন্য আমাদের একটা সিস্টেম এখানে নিয়ে আসা দরকার, যে সিস্টেম আমাদেরকে লাইফ কমফোর্টেবল করবে। তাহলে এই দুইটা জিনিস যখন থাকবে তোমার মাথায়, এখন তুমি ফাইন্ড আউট করতে থাকো কি কি প্রয়োজনীয়তা আছে, নেসেসিটি আছে, আর কি কি প্রবলেম আছে। ঠিক আছে, এই দুইটা জিনিস যখন তুমি ফাইন্ড আউট করতে পারবা, তারপরের স্টেপ হচ্ছে তুমি একটা প্ল্যানিং করবা, হাউ টু সলভ দোজ প্রবলেমস, হাউ টু রিচ টু আওয়ার নেসেসিটি, ফুলফিল আওয়ার নেসেসিটি অর মিটিগেট আওয়ার প্রবলেমস। কিভাবে আমরা সেই সমস্যা সমাধান করব এবং আমাদের প্রয়োজনটা কিভাবে আমরা ফুলফিল করব। সেকেন্ড স্টেপ হচ্ছে সার্চ করা। এই যে তুমি ব্রেন স্টর্মিং করে সার্চ করলা, এটাই রিসার্চ। খুব সিম্পলি। এখন কেউ আসো বুঝো নাই রিসার্চ কি জিনিস? বুঝলেও বলো, একটু রেসপন্স করো এক দুইজন মাঝে মধ্যে। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে দুইটা বেসিক জিনিস, একটা হচ্ছে আমাদের নেসেসিটি আর একটা হচ্ছে প্রবলেম। এই দুইটা জিনিস যদি আমাদের না থাকতো তাহলে আমাদের রিসার্চ ততটা দরকার ছিল না। এখন আমাদের যদি কোন একটা দেশের শক্তিশালী হতে হয় তাহলে তাকে আধুনিক অস্ত্রগুলা তৈরি করতে হবে, এটা আমাদের নেসেসিটি, কিন্তু কোনো প্রবলেম না। উন্নত অস্ত্র তৈরি না করলে এটা আমাদের কোনো প্রবলেম না, বাট এটা আমাদের দরকার, নেসেসিটি। যেমন আমাদের দেশের জনসংখ্যা ডে বাই ডে বাড়তেছে, সেই সাথে আমাদের খাদ্যের প্রয়োজনীয়তাও বাড়তেছে। তাহলে খাদ্যের প্রয়োজনীয়তা যে বাড়তেছে সেটাকে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে? হাইব্রিড, মানে হাইব্রিড ফুড আমাদের উৎপাদন করতে হবে। যেমন এখন বড়ই আছে বাজারে হাইব্রিড, টমেটো হাইব্রিড, রাইস হাইব্রিড। কেন? বেশি উৎপাদনের জন্য আমরা এইগুলা উদ্ভাবন করছি। এই জিনিসটা আমাদের কখন রিয়েলাইজ আসছে? যখন আমরা দেখছি যে জনগণের তুলনায় পর্যাপ্ত খাবার নাই, তখন আমরা গবেষণা শুরু করছি যে এই রাইসটাকে, ধানটাকে কি করলে এটার উৎপাদন বাড়বে। ঠিক আছে, এখন আমার সেকেন্ড স্টেপ হচ্ছে ব্রেন স্টর্মিং। এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ব্রেন স্টর্মিং করব। ব্রেন স্টর্মিং করে আমরা একটা সলিউশন নিয়ে আসব। এখন এই সলিউশনটাকে আমরা থার্ড স্টেপে একটা ফরম্যাটে নিয়ে আসবো। থার্ড স্টেপটা হলো আমার একটা ফরম্যাটে নিয়ে আসা, একটা সিস্টেম এস্টাবলিশ করা।
এই যে একটা সিস্টেম এস্টাবলিশ করলাম বা একটা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করলাম, এটাই হলো আমার রিসার্চ মেথডোলজি। থার্ড স্টেপে এসে আমরা ল্যাবে কাজ শুরু করে দেব। আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে প্রচুর প্লাস্টিক আছে, পলিথিন প্লাস্টিক। হ্যাঁ, এটা আমরা ফেস করি। প্রচুর ময়লা, ময়লার মধ্যে বেশিরভাগই হচ্ছে প্লাস্টিক, পলিথিন। এখানে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে আমাদের নেসেসিটি আর একটা হচ্ছে প্রবলেম। এই প্লাস্টিক পলিথিন গুলো আমাদের কি প্রবলেম করতেছে? এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, ঠিক আছে। আর অপরদিকে আমাদের জ্বালানির ঘাটতি আছে। এখন আমরা যদি এই প্লাস্টিককে পোড়ায়া, পোড়ানো না, এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলে, তো ডিস্টিলেশনের মাধ্যমে আমরা হিট দিয়ে এটাকে ফুয়েলে কনভার্ট করি। আমরা এটাকে তেল বানাতে পারি। তোমরা হয়তো অলরেডি দেখছো ইউটিউবে মইনুল হক নামের একজন ভদ্রলোক, ইউএস এর, ওনার সাথে আমার কথা হয়েছিল। উনি বাংলাদেশে এই প্ল্যান্ট অলরেডি স্টার্ট করছে। এই প্লাস্টিককে যদি আমরা ফুয়েলে কনভার্ট করে ফেলি, তাহলে এনভায়রনমেন্টাল পলিউশনও মিটিগেট হচ্ছে, মিনিমাইজ হয়ে যাচ্ছে, প্লাস আমাদের কিছু এনার্জিও তৈরি হচ্ছে, ফুয়েল তৈরি হচ্ছে। তাহলে একই সাথে দুইটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে আমাদের নেসেসিটি, প্রয়োজনীয়তা এখানে ফুলফিল হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা আমাদের প্রবলেম, এই প্রবলেমটাও সলভ হয়ে যাচ্ছে। যেমন আমি জাপানে ছিলাম, সেখানে ময়লা হলো সম্পদ। ময়লা নিয়ে যায়, সেই ময়লা ইনসিনারেশন প্লান্টে দিয়ে সেটাকে ওই ছাই বানায়, ছাই দিয়ে টাইলস বানায় ফেলে, একটা ময়লাও থাকে না। তো বাংলাদেশেও এই প্ল্যান্ট স্টার্ট হয়েছে, হয়তো ইমপ্লিমেন্টেশনের যেতে, প্রোডাকশনে যেতে আরো সময় লাগবে। এনভায়রনমেন্ট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধু, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার। এনভায়রনমেন্ট ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের সবকিছু ভালো থাকবে, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি বলি, তাহলে ফার্স্ট স্টেপ হলো আমাদের খুঁজতে হবে আমাদের কি নেসেসিটি আছে আর কি প্রবলেম আছে। এখন তুমি বিভিন্ন ব্রাঞ্চ আছে নলেজের, সোসিওলজি হতে পারে, সায়েন্স হতে পারে, ইঞ্জিনিয়ারিং, ইকোনমি, সব সাইডেই এরকম ফার্স্টে প্রবলেম খুঁজে বের করবা। এখন তুমি চুজ করবা কোন সাইডে তুমি কাজ করবা। ফার্স্টে তুমি যখন রিসার্চ করতে যাইবা, ফার্স্টে চুজ করবা যে কোন সাইডটা তোমার ভালো লাগতেছে। যেটা তোমার ভালো লাগে, যেটাতে তোমার প্যাশন আছে, তো যেমন আমি, আমার গবেষণা ভালো লাগে, আমি সকালে আসছি, রাত 12টা 1টা পর্যন্ত ল্যাবে বসে থাকলে আমার বিরক্ত লাগে না, কারণ এটা আমার ভালো লাগে, এই কাজটাকে আমি এনজয় করি। হ্যাঁ, তো তোমার ফার্স্টে চয়েস করতে হবে ফিল্ড অফ স্টাডি। ফিল্ড অফ স্টাডি লিখে নাও, তোমাদের সাথে খাতা কলম আছে? জি স্যার আছে। সবাই জি লিখে স্যার। নাও, নোট করো যে ফার্স্ট হচ্ছে, তাহলে তোমার চুজ করতে হবে ফিল্ড অফ স্টাডি, কোন ফিল্ডে তুমি কাজ করবে। যে কোনো একটা ফিল্ডের নাম বলো কেউ। এখানে আছে মুইস। সাস্টেইনেবিলিটি ইন টেক্সটাইল, এটা নিয়ে হচ্ছে কাজ করা যেতে পারে। আচ্ছা, আরেকজন একটা ফিল্ড বলো। হাইড্রোফোবিক ফেব্রিক। হাইড্রোফোবিক ফেব্রিক, হ্যাঁ, ভালো একটা বলছো। নন বার্নেবল ফেব্রিক্সও বলতে পারো। যেমন আমি কাজ করতেছি, আমি আমার ফিল্ড বলি। আমার ফিল্ড বলার দুইটা কারণ। একটা হচ্ছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে এখানে কাজ করতে আসতে পারো ভবিষ্যতে, প্লাস আমি কি নিয়ে কাজ করি সেটাও জানবা। হ্যাঁ, যেমন আমার এখন প্ল্যানিং হচ্ছে থার্মো ইলেকট্রিক জেনারেটর নিয়ে কাজ করা। এটা একটা নতুন ফিল্ড, এর নাম শুনছো? থার্মো ইলেকট্রিক জেনারেটর। জি স্যার।
এটা স্যার একটা স্যার হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল। জি বলো। আমাদের মেসেজে হচ্ছে আমরা একটা গুগল ফর্ম লিংক দিয়েছি, যেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স শিট। সবাইকে অনুগ্রহ করে ফর্মটি পূরণ করতে বলা হচ্ছে। স্যার আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। তো থার্মোইলেকট্রিক জেনারেটর হচ্ছে, আমি খুব সহজে বলি বুঝবা। ধরো এরকম একটা সেমিকন্ডাক্টর নিলাম বা একটা ডিভাইস। ডিভাইসের উপরের সাইড হলো গরম, নিচের সাইড হলো ঠান্ডা। তো এমন একটা ম্যাটেরিয়ালস আমরা তৈরি করবো যেটার উপরের সাইড ঠান্ডা, নিচের সাইড গরম, বা উপরের সাইড গরম, নিচের সাইড ঠান্ডা। এবং এই টেম্পারেচার ডিফারেন্সের কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, উপর থেকে নিচে ইলেকট্রিসিটি ফ্লো হবে। এই ইলেকট্রিসিটিকে আমরা কেবল দ্বারা কানেক্টেড করে আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এই ধরনের ডিভাইসকে বলে থার্মোইলেকট্রিক জেনারেটর। আমরা বিদ্যুৎ উৎপাদনের অনেক ধরনের সিস্টেম আছে, সোলার সিস্টেম, ব্যাটারি, তারপরে টারবাইন জেনারেটর। তো এরকম থার্মোইলেকট্রিক জেনারেটরটাও একটা বিদ্যুৎ উৎপাদনকারী একটা সিস্টেম। এটা রিসার্চ রিনিউয়েবল এবং এটার কোনো সাইড ইফেক্ট নাই। এটার অনেক ফ্যাসিলিটিস আছে, সুযোগ সুবিধা, এটার সুবিধা অনেক বেশি। হ্যাঁ, সবচেয়ে ভালো এটা। তো এটার জন্য একটা ম্যাটেরিয়ালস দরকার, যেই ম্যাটেরিয়ালসের দুইটা প্রপার্টিস থাকে। একটা হলো স্যার আপনার সাউন্ড আসছে না। এখন শুনতেছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। সম্ভবত আমার হেডফোনের সমস্যা। আমার হেডফোনটা ওই ব্লুটুথটা বাসায় রেখে আসছি। আচ্ছা, তো এই হচ্ছে থার্মোইলেকট্রিক জেনারেটর, এটা নিয়ে আমি কাজ করি এখন এখানে। হ্যাঁ, তো এটার মডিউল তৈরি করা, এটা একদম নতুন একটা ফিল্ড। এই ফিল্ডের ভবিষ্যৎ অনেক ভালো আমি বলতে পারি, কারণ এটা খুবই সেফ এবং পোর্টেবল, এবং এটার কিছু অ্যাপ্লিকেশন অলরেডি আছে। যেহেতু এটার এফিসিয়েন্সি মাত্র 5%, এখনো এটা এস্টাবলিশড হয় নাই। যেহেতু নতুন একটা ফিল্ড, এই ফিল্ডে কাজ করলে ভালো কিছু করার একটা পসিবিলিটি আছে, ভালো ফিউচার আছে। সোলার সেল, সেটাও নতুন, অতটা এফিসিয়েন্সি এখনো অত ভালো না। তো এটা হচ্ছে আমাদের নেসেসিটি আছে, এবং প্রবলেমও সলভ করবে। এনার্জিতে কাজ করলে তোমার চেষ্টা করবে এনার্জি রিলেটেড ফিল্ড করতে, ভালো কিছু হবে ভবিষ্যতে। তো ফার্স্ট স্টেপ হলো ফিল্ড অফ স্টাডি। তোমাকে খুব সাবধানে এবং চিন্তা ভাবনা করে একটা ফিল্ড অফ স্টাডি তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? যে কোনো একটা ফিল্ডে। এটার জন্য তুমি তোমার যারা সায়েন্টিস্ট, ভালো গবেষণা লাইনে আছে, তাদের সাথে ডিসকাস করতে পারো যে কোন ফিল্ডে কাজ করলে ভালো হবে, ফিউচার ভালো আছে, ভালো কিছু করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা এখন 4th ইয়ার মাস্টার্সের স্টুডেন্ট, তোমাদের জন্য এখন ফিল্ড অফ স্টাডি চয়েস করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি রিকমেন্ড করব যে তোমরা এনার্জি রিলেটেড ফিল্ডে কাজ করো। কারণ আমাদের ইন ফিউচার এনার্জিটাই বেশি দরকার পড়বে। মানে আমাদের গ্লোবালাইজেশন, জনসংখ্যা যেভাবে বাড়তেছে, আমাদের চাহিদা যেভাবে বাড়তেছে, সে অনুযায়ী এনার্জিটাই আমাদের বেশি দরকার পড়বে। আর সোলার এনার্জি বা থার্মো ইলেকট্রিক জেনারেটর, এগুলো হচ্ছে গ্রিনার মানে হচ্ছে এখান থেকে কোনো দূষণ তৈরি হবে না। তো এই এনার্জি ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট। তো এটা তোমরা চুজ করতে পারো যদি ফিজিক্যাল সায়েন্সের হও তোমরা। আর বায়োলজিক্যাল সায়েন্স বা অন্যান্য সায়েন্সের হলে সেটা তোমরা খুঁজে নিবা ওই ফিল্ডে যারা কাজ করে। হ্যাঁ, ওদের সাথে কনসাল্ট করবা, আলোচনা করে তোমরা একটা ফিল্ড বা একটা টপিক খুঁজে নিবা, বেস্ট বেস্ট টপিক। হ্যাঁ, আর যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমাদের এমন একটা ফিল্ডে কাজ করতে হবে যে ফিল্ডে কাজ করলে আমাদের
বেটার কেরিয়ার হবে। ইভেন অন্য অন্য দেশে, উন্নত দেশে আমাদের ভালো স্কলারশিপ হবে। আমরা ভালো ল্যাবে কাজ করে ভালো কিছু করতে পারবো এবং আমাদের ভালো একটা কেরিয়ার হবে। সো ফার্স্ট স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কোনো একটা ল্যাবের সাথে এঙ্গেজড হয়ে যাও এখনই। কারণ থিওরিটিক্যালি তুমি যতই পড়াশোনা করো লাভ নেই, তোমাকে প্র্যাকটিক্যালটা স্টার্ট করতে হবে। ভুল হোক, তুমি ফার্স্টে পারবা না, এটাই স্বাভাবিক। এবং একটা ল্যাবে এঙ্গেজড হয়ে যাও। যেই বিশ্ববিদ্যালয়ে আছো বা যে প্রতিষ্ঠানে আছো সেখানে ভালো গবেষণা চলে এরকম একটা ল্যাবের সাথে এঙ্গেজড হয়ে যাও। হ্যাঁ, যদি তোমাকে কাজ নাও দেয় প্রতিদিন গিয়ে অন্তত একবার গিয়ে দেখে আসবা কি কাজ করে। হ্যাঁ, একটা বিকার হাতে ধরবা, ঠিক আছে, ধর একটা টেস্ট টিউব হাতে ধরবা, একটা পিএইচ মিটার হাতে ধরবা। হ্যাঁ, মানে কাজ না করলে এগুলা হাতে ধরবা, টাচ করবা, সবকিছু টাচ করো না আবার, যেটা যেটা মানে ইজি বলবো, টাচ করার মতো কমফোর্টেবল। তারপরে ছোট ছোট কাজ করবা। স্যারের সাথে এঙ্গেজড থাকবা, যে স্যার রিসার্চে আছে তাদের সাথে এঙ্গেজড থাকবা এবং ছোট ছোট কাজ করবা। আমরা বাচ্চারা ABCD শিখে, ক খ শিখে, তারপরে স্টেপ বাই স্টেপ হবে। রিসার্চটাও ঠিক এরকম। হ্যাঁ, তুমি যতই থিওরি পড়ো রিসার্চে কিছুই করতে পারবে না। রিসার্চটা ঠিক এরকম, ABCD শিখে যেরকম এরকম তোমাকে ল্যাবে গিয়ে প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, কাজ শুরু করতে হবে এবং কাজ করতে হবে। ঠিক আছে? আর কাজ করলে তোমার মাথার ব্রেন স্টর্মিংটা হবে, কাজ না করলে ব্রেন স্টর্মিং হবে না। একটা কাজ করবা, ভুল হবে, তখন তুমি চিন্তা করবে কেন ভুল হয়েছে। ঠিক আছে, এটা নোট করবা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যারা গবেষণা করবা, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা যদি কারো না থাকে তাহলে আজকে বা কালকে এটা করবা। সেটা হচ্ছে একটা ডায়েরি কিনবা বা একটা নোটবুক, বড় ডায়েরি বা নোটবুক কিনবা। তুমি রিসার্চ যাই করো সেটা নোট করে রাখবা। মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে মাস্ট করতে হবে। ছবি তুলে বা ভিডিও করে রেখে দিবা, হ্যাঁ সেটা করতে পারো, বাট বেস্ট হচ্ছে লিখে রাখা। তুমি একটা ডায়েরি কিনবা, নোটবুক কিনবা, সেখানে তুমি প্রতিদিন ল্যাবে কি কাজ করছো সেটা লিখে রাখবা। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট শুরুতে, এবং এটা সবসময় করবা, এটার অভ্যাস করবা। তারপর ল্যাবে কাজ করবা। এখন আসি কিছু একাডেমিক ব্যাপার। আমাদের অনেকের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে যে আমার রেজাল্ট ভালো না, রিসার্চ করতে পারবো কিনা। আমার মনে হয় রেজাল্টের সাথে রিসার্চের কোনো সম্পর্ক নেই। আমি এরকম অনেক ছেলে পেলে দেখছি অনার্সে 2.75 নিয়ে জাইকা প্রজেক্টে মাস্টার্স করছে, পিএইচডি করছে, এখন ভালো পজিশনে আছে গবেষণায়। আমার এখানে একজন আছে আমার আশেপাশে, যে 2 পয়েন্ট সামথিং রেজাল্ট নিয়ে সে এখানে স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছে, এখন ভালো চাকরি করতেছে। সো কেউ যদি হীনমন্যতায় ভোগো যে আমার রেজাল্ট ভালো না, আমি কি গবেষণা করতে পারবো, স্কলারশিপ পাবো? No. গবেষণা বা তোমরা যদি ভালো স্কলারশিপ পেতে চাও, ভালো ল্যাবে যেতে চাও, তোমাকে 3টা জিনিস লাগবে। নাম্বার 1, রিসার্চ এক্সপিরিয়েন্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, আইএলটিএস। নাম্বার 3 হচ্ছে রেজাল্ট, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। রিসার্চ এক্সপিরিয়েন্স বলতে তুমি রিসার্চ করছো, একটা পেপার করছো, এটা ডকুমেন্ট। তুমি 4th ইয়ারে কোনো স্যারের সাথে রিসার্চ করছো, ওই স্যারের সাথে একটা পেপার পাবলিশ হয়েছে তোমার, এটা তোমার সার্টিফিকেট বা ডকুমেন্টস প্রুফ যে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে তোমাকে একটা আইএলটিএস স্কোর থাকতে হবে। থার্ড হচ্ছে এটা অক্সিলারি, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। থার্ড হচ্ছে রেজাল্ট। যদি রেজাল্ট ভালো থাকে তাহলে এটা তোমাকে হেল্প করবে, বাট রেজাল্ট খারাপ থাকলে যে তুমি কিছু করতে পারবো না এরকম কোনো না। আমার কাছে এরকম অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে, তো এখন যারা আছো তোমরা কনসেন্ট্রেশনটা দাও রিসার্চের প্রতি। ঠিক আছে,
রিসার্চটা করো, রেজাল্ট মানে এগুলো বাদ দাও, ভুলে যাও। যা হবার তো হয়েছে, ফোর্থ ইয়ারে উঠে গেছো, রেজাল্ট এখন আর চাইলেও চেঞ্জ করতে পারবো না, যা আছে তাই। তুমি রিসার্চে ফোকাস দাও আর আইএলটিএস এর প্রিপারেশন। আর রেজাল্ট যাদের ভালো আছে, গুড, মানে এটা তোমার এক্সট্রা বেনিফিট। আচ্ছা, তাহলে ফার্স্ট ফিল্ড অফ স্টাডি, সেকেন্ড একটা ডায়েরি কিনবা, থার্ড হচ্ছে তুমি যেই ফিল্ডে কাজ করবা ওই ফিল্ডের দুইটা জিনিস চিন্তা করবা। এই ফিল্ডের একটা হচ্ছে এই ফিল্ডের নেসেসিটি, প্রয়োজনীয়তা আছে কিনা, বা কি কি প্রয়োজনীয়তা আছে, কোন কোন জায়গায় প্রয়োজনীয়তা আছে, বা আমরা প্রবলেমটা কি, এই ফিল্ডের প্রবলেম কি। ঠিক আছে, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যদি কেউ পড়াশোনা করো বা রিসার্চ করো, তার প্রবলেমের কোনো শেষ নাই। ঠিক আছে, তুমি একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করো। এখন আসি, তুমি প্রবলেমও ফাইন্ড আউট করছো, আমি ধরে নিলাম একটা কমন ফিল্ড আমি নেই, কারণ স্পেসিফিক ফিল্ড নিলে হয়তো অনেকে বুঝবে না। আমি ধরে নিলাম এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা একটা কমন ফিল্ড। এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টালে আমার কি কি সমস্যা আছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং হাইলাইটিং প্রবলেম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ আমাদের অনেক বেশি। কার্বন দূষণ, পরিবেশ দূষণ, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সবচেয়ে বড় সমস্যা। তো কার্বন ডাইঅক্সাইড কিভাবে কমানো যায়, এটা একটা কমন একটা ফিল্ড আমি বললাম। তোমরা নোট করো, আমি কোনো পাওয়ার পয়েন্ট আমি স্লাইড বানাইছি, বাট এই স্লাইড দিয়া তোমাদেরকে বললে এটা অনেকটা ওই যে মুখস্থ ক্লাসের মতো হয়ে যাবে। আমার কথা শোনো এবং নোট করো। তাহলে একটা ফিল্ড হলো কার্বন ক্যাপচার, অর্থাৎ বায়ুমণ্ডলে যে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড আছে প্রয়োজনের বেশি, সেটাকে আমরা কিভাবে কমিয়ে নিয়ে আসবো, থ্রেশহোল্ড অ্যামাউন্টে নিয়ে আসবো। কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি হলে সমস্যা। বুঝছো? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড না থাকলে কি সমস্যা হবে বলো তো? স্যার গাছের গাছ মারা যাবে। আমরা টিকতে পারবো না। গাছ শ্বাস নিতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড দরকার, বাট সেটা যতটুকু পরিমাণ দরকার ততটুকু, আর বেশি হলে আমাদের সেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল। তো এই যে এক্সট্রা আমাদের বায়ুমণ্ডলে তো অবশ্যই এক্সট্রা আছে, সেই এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডটাকে কিভাবে আমরা রিডিউস করব, এই চিন্তা ভাবনা আমরা করব। এখন আমরা রিডিউস করার জন্য একটা প্ল্যানিং করব। এই প্ল্যানিংটা হচ্ছে রিসার্চ প্ল্যানিং বা রিসার্চ প্রপোজাল। এই প্ল্যানিংটাকে যখন আমরা ডকুমেন্টেশন আকারে নিয়ে আসবো, তখন সেটা হয়ে যাবে রিসার্চ প্ল্যানিং বা প্রপোজাল। তুমি যে একটা প্ল্যান করছো কিভাবে কার্বন ডাইঅক্সাইড কমায় নিয়ে আসবা, তো সেটা হলো রিসার্চ প্রপোজাল। অর্থাৎ আমি এইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড কমাবো। এখন এটা অনেকভাবে হতে পারে, যেমন ধরো তুমি নতুন কোনো একটা কেমিক্যালস তৈরি করছো বা একটা ম্যাটেরিয়ালস তৈরি করছো, যেমন ধরো যে এরোজেন তৈরি করছো, যেটা কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে নিয়ে নিবে। অথবা একটা সিস্টেম আবিষ্কার করছো, একটা ম্যাটেরিয়ালস আবিষ্কার করছো বা ম্যাটেরিয়ালস প্ল্যান করছো তুমি, এই ম্যাটেরিয়ালস দিয়া কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করে নিয়ে আসবে। অথবা তুমি একটা সিস্টেম তৈরি করছো, যে সিস্টেমে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হবে কম। অথবা এমন একটা সিস্টেম তৈরি করছো যেখানে কার্বন ডাইঅক্সাইড লিকুইড হয়ে সেপারেট হয়ে যাবে, এরকম একটা সিস্টেম তুমি তৈরি করলে। অথবা তোমার ওই যে প্লাস্টিক বর্জ্যগুলো আছে, এক্সিস্টিং প্ল্যানিংটাই আমি বলি, যে প্লাস্টিক বর্জ্যগুলা আমরা সেগুলাকে ফুয়েলে কনভার্ট করতে পারি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে ফুয়েলে কনভার্ট করে ফেলতে পারি। তো প্লাস্টিক বর্জ্য আমরা এভাবে এই ফুয়েলে কনভার্ট করে আমরা কাজে লাগাই ফেলতে পারি। অথবা
এমন ধরনের কোনো ব্যাকটেরিয়া তৈরি করব যারা ধরো বায়োলজিক্যাল সায়েন্সে কাজ করো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্যার আবার সাউন্ড চলে গেছে। না স্যার এখনো শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ধরো এমন একটা ব্যাকটেরিয়া তুমি তৈরি করো যে ব্যাকটেরিয়া কি করবে, প্লাস্টিককে ডিগ্রেড করে ফেলবে, অর্থাৎ খেয়ে ফেলবে, প্লাস্টিক খেয়ে হজম করে ফেলবে। যেমন আমাদের এনভায়রনমেন্টের এই সমস্যা কেন, আগে আমাদের দেশে প্রচুর শকুন ছিল, শিয়াল ছিল, পাখি ছিল অনেক, তারা কি করতো, পচা খাবারগুলা খেয়ে ফেলতো, পচা নষ্ট জিনিসগুলা খেয়ে ফেলতো, খেয়ে ফেলার কারণে পরিবেশ ভালো থাকতো। কিন্তু আমাদের সেগুলা বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে ইকোসিস্টেমে একটা ইফেক্ট পড়ছে। তো তুমি তখন কি করবা, যে ফর এক্সাম্পল প্লাস্টিক বর্জ্যকে আমরা ওই ফুয়েলে কনভার্ট করব। এখন কিভাবে করবা সেটা তুমি একটা প্ল্যান লিখবা, ঠিক আছে? এই প্ল্যানটাকে যখন তুমি লিখবা, তখন লেখার জন্য একটা ফরম্যাট আছে। এখন এই হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল, হ্যাঁ, এটার জন্য 2 ঘন্টার একটা লেকচার দরকার। হ্যাঁ, তোমরা পড়ে নিবা বিভিন্ন ওয়েবসাইটে, গুগলে, বিভিন্ন জায়গাতে তোমরা এরকম পাইবা যে হাউ টু রাইট রিসার্চ প্রপোজাল, অথবা যেই প্রফেসরের সাথে তুমি কাজ করবা ওই প্রফেসরকে বলবা একটা শর্ট লেকচার দিতে বা তোমাকে শিখাইয়া দিতে কিভাবে রিসার্চ প্রপোজাল লিখতে হয়। এটা হলো বেস্ট। যেমন আমার কাছে যদি কেউ আগামীকাল আসে, আমি তাকে 2 ঘন্টার একটা লেকচার দিয়ে সামনে বসিয়ে শিখিয়ে দেব স্টেপ বাই স্টেপ কিভাবে একটা রিসার্চ প্রপোজাল লিখতে হয়, ঠিক আছে? তো রিসার্চ প্রপোজাল লেখার জন্য আমরা চলে আসছি এখন তাহলে রিসার্চ প্রপোজাল। এই পর্যন্ত কি বুঝছো তোমরা কিছু, আমি যা বলছি কিছু শিখছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, না হলে বলবা যে বুঝি নাই কিছু, শিখি নাই কিছু, ফর্মালি বা ভদ্রতা করে বলার দরকার নাই। তো রিসার্চ প্রপোজাল লিখতে গেলে তোমাকে ফান্ডামেন্টালি বা সিস্টেমেটিক ওয়েতে গেলে তোমাকে কিছু লিটারেচার পড়তে হবে, অর্থাৎ এই প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য বা কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করার জন্য, কমানোর জন্য ইতোমধ্যে কি কি রিসার্চ হয়েছে, এটা তুমি গুগল স্কলার সার্চ দিলে টপিক লিখে এটা রিলেটেড অনেক পেপার চলে আসবে। এবং রিসেন্ট কি কি রিসার্চ হয়েছে এর উপরে এইরকম পেপারগুলো তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে পড়বা। হ্যাঁ, এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলি, এটা নোট করো সবাই। লিটারেচার রিভিউ লেখো, লিটারেচার রিভিউ অর্থাৎ তুমি গুগল স্কলারে গিয়ে ওই টপিকের উপর ধরো 50টা পেপার নামায় ডাউনলোড করবা, রিসার্চ পেপার 50টা পেপার ডাউনলোড করে এই 50টা পেপার পড়বা। এখন এই কথাটা লিখো, 50টা পেপার পড়ার সময় তুমি পেপার পড়ে যা বুঝছো তা একটা সারমর্ম লিখে রাখবা। এই কথাটা নোট করো সবাই। তুমি প্রত্যেকটা পেপার পড়ে কি বুঝতে পারছো তা লিখে রাখবা। হ্যাঁ, প্রত্যেকটা পেপার থেকে তুমি 2টা জিনিস ফাইন্ড আউট করবা, লিখে রাখো। প্রত্যেকটা পেপার থেকে 2টা জিনিস ফাইন্ড আউট করবা। নাম্বার ওয়ান ফাইন্ডিংস, মানে এই পেপার, রিসার্চ পেপারের রেজাল্ট কি, ফাইন্ডিংস কি, সে কি আবিষ্কার করছে, ঠিক আছে? পজিটিভ সাইড, সোজা কথা পজিটিভ, কি সে এটা দিয়া আউটপুট কি, রেজাল্ট কি, কি উপকারে আসছে আমাদের। নাম্বার 1 ফাইন্ডিংস, এটা লিখবা, মানে অ্যাডভান্টেজ, ফাইন্ডিংস বা অ্যাডভান্টেজ, রেজাল্ট বা আমাদের কি উপকারে আসছে। লিখতেছো সবাই? জি স্যার, জি স্যার। লিখতেছি। নাম্বার 2 ড্রব্যাকস বা লিমিটেশন। নাম্বার 2 হচ্ছে ড্রব্যাকস বা লিমিটেশন, এই পেপারের লিমিটেশন কি,
যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, হাইড্রোজেল। হাইড্রোজেল দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করতে পারি, কিন্তু হাইড্রোজেল হায়ার টেম্পারেচারে সেটা ডিগ্রেডেশন হয়ে যায়। হায়ার টেম্পারেচারে সেটা ডিগ্রেডেশন হয়ে যায়, বা কোনো একটা ম্যাটেরিয়ালস সেটা 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করতে পারে, কিন্তু যখন এটা হায়ার টেম্পারেচারে যাবে তখন সেটা কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করতে পারে না। এরকম একটা ড্রব্যাকস বা লিমিটেশন নোট করবা। দুইটা জিনিস তুমি যখন পেপার পড়ে এই দুইটা জিনিস করতে পারবা, দুইটা কাজ করতে পারবা, তখন বোঝা যাবে যে তুমি পেপারটা পড়ে বুঝছো। আর একটা পেপার একবারে বুঝবা না, 2-3 বার পড়বা। তাহলে একটা পেপার পড়ে তোমার দুইটা জিনিস এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। একটা হচ্ছে ফাইন্ডিংস বা অ্যাডভান্টেজ বা রেজাল্ট বা কি কাজে লাগছে আমার। নাম্বার 2 ড্রব্যাকস বা লিমিটেশন, তাদের কি লিমিটেশন আছে। যেমন ধরো কোনো একটা ম্যাটেরিয়ালস শুধুমাত্র লিথিয়াম আয়নকে সে অ্যাবজর্ব করতে পারে, অন্যগুলোকে পারে না, এটা একটা লিমিটেশন। সুবিধা হলো লিথিয়াম আয়নকে সে অ্যাবজর্ব করতে পারে, সুবিধা হলো সে লিথিয়ামকে অ্যাবজর্ব করতে পারে, ক্যাপচার করতে পারে, অন্যগুলোকে করতে পারে না। তো এটা হলো সুবিধা, শুধু লিথিয়ামকে করতে পারে, অন্যগুলোকে করতে পারে না, এটা হলো তার অসুবিধা। ঠিক আছে? তুমি দেখবা যে মেটাল অ্যাবজর্পশন, আমাদের ওয়েস্ট ওয়াটার পানিতে প্রচুর হেভি মেটাল আছে, হেভি মেটালগুলোকে আমরা আলাদা করতে চাই। তো এমন একটা ম্যাটেরিয়ালস তুমি তৈরি করো যে ম্যাটেরিয়ালস শুধুমাত্র গোল্ডকে নিয়ে আসবে, অন্য কারোর সাথে ইন্টারেক্ট করবে না, শুধুমাত্র সিলভারকে নিয়ে আসবে, অন্য কারোর সাথে ইন্টারেক্ট করবে না। যেমন আর পিএইচডির টপিক ছিল এমন একটা পলিমার তৈরি করা, যে পলিমার শুধুমাত্র একটা বা দুইটা মেটালকে অ্যাবজর্ব করে নিয়ে আসবে, অন্য কারোর সাথে ইন্টারেকশন করবে না। এবং আমি সফলভাবেই দুইটা ম্যাটেরিয়ালস তৈরি করছিলাম। একটা হচ্ছে সিলভারকে অ্যাবজর্ব করে নিয়ে আসে শুধু, আর কারোর সাথে ইন্টারেকশন করে না। আর একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়ালসকে অ্যাবজর্ব করে নিয়ে আসে। তাহলে পেপার যখন পড়বা তখন দুইটা জিনিস বুঝছো সবাই? দুইটা কি বলছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন তুমি 50টা পেপার পড়ছো, প্রত্যেকটা পেপার থেকে এরকম দুইটা পেপার তুমি নোট করবা। এখন আসি কেন এটা বললাম আমি। তুমি কষ্ট করে 50টা পেপার পড়ছো, লাভ কি? দুইটা লাভ। একটা হলো পেপার যদি বুঝে থাকো তাহলে 50টা পেপার থেকে তুমি নতুন একটা আইডিয়া গ্রো করতে পারবা, নাম্বার 1। নাম্বার 2, তুমি 50টা পেপারে ওই যে নোট করছো ফাইন্ডিংস আর লিমিটেশন, ওই নোটগুলা দিয়ে একটা রিভিউ আর্টিকেল তৈরি করতে পারবা। অর্থাৎ তুমি 6 মাস পড়াশোনা করে একটা রিভিউ পেপার তৈরি করতে পারবা, তোমার একটা পেপার হয়ে গেল। ঠিক আছে? এখন তোমার, আমাদের সময় শেষ। স্যার আমি আরেকটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। জি বলো। স্যার আমাদের মেসেজ বক্সে হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা আমাদের যারা পার্টিসিপেন্টস আছে তাদের জন্য দেওয়া হয়েছে। তারা অনুগ্রহ করে যদি কেউ বাকি থেকে থাকেন যে এখনো ফিল আপ করেন নাই তাহলে ফিল আপ করে ফেলবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তাহলে দেখো আমি এই পর্যন্ত আসতে পারছি, আমাদের সময় শেষ। তাহলে তো বোঝোই আরো কি কি জিনিস বাকি আছে। আমি বলি, একটা রিসার্চ প্রপোজাল ফার্স্ট টু লাস্ট কিভাবে লিখতে হয় সেটার হালকা ধারণা আমি দিতে পারছি। হ্যাঁ, এখন আসি মেথোডোলজিটাতে একটু আসি। তুমি কিভাবে তৈরি করবা, যে তুমি যে 50টা পেপার পড়ছো সেখান থেকে কোনো একটা মেথডকে চুজ করো, চুজ করে সেই মেথডটাকে কিছু একটা অল্প একটু চেঞ্জ করো, তোমার মতো করে চেঞ্জ করে ল্যাবে কাজ করো। কাজ করলে দেখবা নেগেটিভ আসলে চিন্তা করবো কেন নেগেটিভ আসলো, আবার করবা, দেখবা একটা সময় হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা আরো অনেক টপিক আছে, সেগুলো নিয়ে কথা বললে, আর যদি কেউ ইন্টারেস্টেড থাকো বেশি আমার সাথে যোগাযোগ করো, আমি চেষ্টা করব হেল্প করার। আমার এখানে বাংলাদেশি স্টুডেন্ট আমি আনছি 4 জন, আর 2 জন প্রফেসরকে আমি নিয়ে আসছি।
আলহামদুলিল্লাহ ওরা কাজ করতেছে ইনশাল্লাহ। তো এখানে তোমাদের কিছু আমার 11:55, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারো। যেহেতু শর্ট টাইম এবং রাত্রে, আমি আর চাচ্ছি না আসলে বেশি এক্সটেন্ড করতে। কথা বললে অনেক কথাই বলা যাবে। তোমাদের প্রশ্ন থাকলে বলো। মেহেদী হাসান রনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আপনি বললেন যে আমাদের আরো বেশি বেশি জানা থাকলে আপনার সাথে যোগাযোগ করতে হবে, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে পারি? নয়েজ হচ্ছে প্রচুর, আমি যতটুকু বললাম আমাকে যাতে মানে কিভাবে আপনার ভয়েসে প্রচন্ড নয়েজ শোনা যাচ্ছে, আপনি। আচ্ছা, আমি বুঝতে পারছি যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে। আহ, রিফাতের সাথে যোগাযোগ করতে পারো। রিফাতের কাছে আমার যাবতীয় ইনফরমেশন আছে। মাইনুল আছে এখানে, অথবা আমি ফেসবুকে অতটা অ্যাক্টিভ না, তো ফেসবুকে লিংক থাকবো, পরে দেখা গেছে আমার ডিঅ্যাক্টিভেট থাকে। তোমরা মেইল করতে পারো। আমি মেইল অ্যাড্রেসটা কিভাবে দেই এখানে মেসেজে দিচ্ছি। হ্যাঁ, মেইল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ইন্টারেস্টেড পারসন যে কোনো হেল্প লাগলে আমাকে মেইল করবা। আমি ব্যস্ততার কারণে হয়তো বা সাথে সাথে রিপ্লাই করতে পারবো না, ফ্রি সময়ে আমি চেষ্টা করব রিপ্লাই করার। আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, morshed@cac@gmail.com। সবাই কি দেখতে পাচ্ছ মেইল অ্যাড্রেস? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। রনি 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 কোন ভার্সিটির? মেহেদী হাসান রনি। গাজীপুরের বিজয় ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আরেকজন হ্যান্ড রেজ করেছে, এমডি ইয়াসিন আহমেদ সুমন, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ইয়াসিন আহমেদ সুমন। স্যার আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে। স্যার আমার সৌভাগ্য হয়েছিল আপনার হচ্ছে এন্ডিং মোমেন্টে হচ্ছে আপনি যখন চলে যাবেন তখন হচ্ছে আপনার ক্লাসগুলো আমি পেয়েছিলাম, এটা আমার সৌভাগ্য। তো স্যার হচ্ছে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আর কি হ্যান্ড রাইজ করছিলাম যে কিভাবে করবো। আমি অনেকদিন যাবত আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনি হয়তো ফেসবুকে তেমন বেশি একটা অ্যাক্টিভ না। আর আইসিইউতে মাহবুব স্যার আছে, টেক্সটাইলের সবার সাথে যোগাযোগ আছে, সাইফুল্লাহ ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ আছে। জি স্যার। আইসিইউর কারোর পক্ষে যোগাযোগ করা খুবই সহজ। জি স্যার, এই জন্যই স্যার আর কি। আসসালামু আলাইকুম স্যার। সালাম। হ্যাঁ, আর একজন প্রশ্ন করছে মনিরা মাওলা। আহ, আচ্ছা, এটা তোমার যে প্রশ্নটা সেটার বিস্তারিত বলতে গেলে একটু সময় লাগবে। এটা তুমি তোমার স্যারের সাথে কথা বলতে পারো, অথবা পরবর্তী সময়ে যদি কখনো সুযোগ আসে তাহলে সেটা আমি বলে দেবো। আর এই কথাটা আমি বলছি তোমাদের জন্য, যেহেতু তোমরা ইনিশিয়াল স্টেজে আছো, এই কারণে বলছি। ঠিক আছে, আমার বেশিরভাগ কথা হচ্ছে ইনিশিয়াল স্টেজের জন্য। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজের কথাগুলোকে যদি তুমি আবার হায়ার স্টেজে নিয়ে মিলাও তাহলে আবার কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। ঠিক আছে, সো ইনিশিয়াল স্টেজের কথা এগুলো। ইনিশিয়ালি তুমি নতুন কিছু একদম তৈরি করে ফেলতে পারবা না, বা ভালো কিছু যে একদম হুট করে করে ফেলবো এরকম আসলে হয় না। হ্যাঁ আরেকজন হ্যান্ড রেজ করেছে, আমরা হ্যাঁ, তার বলো। কাছ থেকে প্রশ্ন নিতে চাচ্ছি। আবিদুর রহমান, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। আবিদুর রহমান, আপনার কথা শোনা যাচ্ছে একটু না, আপনি। প্রশ্ন করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নেবেন, কোন ইনস্টিটিউটের? রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার, হয়তো বা আবিদুর রহমানের আচ্ছা, মাইকের কোনো সমস্যা হতে পারে।
আচ্ছা, নেক্সট। আর কারো কোনো প্রশ্ন কি আছে? প্রশ্ন করাটা হচ্ছে জ্ঞানীর কাজ, প্রশ্ন করা থামাইবা না, ঠিক আছে? সবসময় প্রশ্ন করবা, তোমার প্রশ্ন যেরকমই হোক। তুমি প্রশ্ন, যদি তুমি প্রশ্ন করতে না পারো তাহলে তুমি শিখতে পারবে না, ঠিক আছে? আর যেই টিচার প্রশ্ন শুনে বিরক্ত হবে সেই টিচারের লেকিংস আছে, সমস্যা আছে। মানে কথাটা স্ট্রেট বলে ফেললাম, বাট সত্য, ঠিক আছে? প্রশ্ন করবা, প্রশ্ন যেরকমই হোক। আরেকজন হ্যান্ড রেজ করেছে, আসমাউল হোসনা, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। আসমাউল হোসনা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, জি, বলেন। আপনাকে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। জি, আমি এখন দ্বিতীয় বর্ষে আছি। স্যার তাহলে আমাদের এখন থেকে মানে কি করা উচিত রিসার্চ করার জন্য? প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব ভালোভাবে করা উচিত। থিওরি ক্লাস যতটা গুরুত্ব দিয়ে করো তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবা, এবং খুব মনোযোগ দিয়ে, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আর একজন যেই স্যার মানে যেই ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ডে স্টাডি করা শুরু করো, ঠিক আছে? এবং একজন স্যারের সাথে এঙ্গেজ থাকতে পারো যিনি রিসার্চ করে বা করায়। স্যার, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি তেমন ডেভেলপ না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে ব্যাড লাক। আমি জানি না আসলে বাংলাদেশে আর কি করার আছে, বা অন্য প্রতিষ্ঠানে গিয়ে অত করতে পারবে না, অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। হুম, অপেক্ষা করো, স্যারদের সাথে কথা বলো ল্যাব ফেসিলিটিস বাড়ানোর জন্য। এটা আসলে ল্যাব ফেসিলিটিস না থাকাটা দুর্ভাগ্যের ব্যাপার। রিসার্চ ল্যাব ছাড়া হয় না। জি স্যার, বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। Welcome. আমাদের মধ্যে কি আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমরা ধরে নিচ্ছি আজকের মতো আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টসদের কাছে আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। আমার একটা প্রশ্ন, হ্যাঁ, কেউ কিছু বলবে? স্যার আমি আবিদুর রহমান, আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে বলতেছিলাম। স্যার আপনি আমাদের ভার্সিটির টিচার ছিলেন আগে? হ্যাঁ হ্যাঁ, ওই মাইনুল আমার ছাত্র, সুমন আমার আচ্ছা ছাত্র। আর স্যার, হ্যাঁ, বলো। মাহমুদ ভাইকে চিনেন? মাহমুদ কোন কোন ডিপার্টমেন্ট? স্যার সিএসসি। ওই যে স্যার আপনি, মাহমুদুল, মাহমুদুল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্টুডেন্ট, স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ মাহমুদুল, স্যার, হ্যাঁ চিনি। ওনার মাধ্যমে স্যার আপনার পরিচয় জানতে পারছি, আপনার সম্পর্কে মানে অনেক প্রশংসা করছে, যার কারণে ক্লাস চলতেছিল তো আর কি, উনি বুঝতে পারেন যে আপনার ক্লাস চলতেছে। তারপর আমি বললাম এমনি এমনি, তারপর উনি দেখলো, দেখার পর আর কি বললো যে এই স্যার তো অনেক মানে প্রশংসা করলো। তারপর আমি হ্যান্ড রাইজ করছিলাম, বাট আমার নেটের প্রবলেমের কারণে আর কি আমি কথা বলতে পারিনি। ধন্যবাদ। আইএসইউতে আমার খুব ভালো সময় কাটছে, স্টুডেন্টদের সাথে আমি সবসময় মিশি। এই মাইলস্টোনের এই মাঠে আমি অনেক খেলাধুলা করছি, যে এখানে বিমানটা পড়ছে। হুম, আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি তাহলে। আহ, যেন লাবিবা, লাবিবা, হ্যাঁ। জি স্যার। আমার প্রশ্ন হলো যে আমি তো আহ, 1 ঘন্টার মতো, প্রায় 50 মিনিট কথা বললাম। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে আরো স্টুডেন্টরা আছে পাশে, লাউডলি বলতে পারি নাই। আমি তো 50 মিনিট কথা বললাম, 50 মিনিটে আসলে তেমন কিছু বোঝানো, খুব ছোট্ট একটা টপিকের উপর হয়তো কথা বলা যায়, ব্রডলি এত কিছু বোঝানো বা পড়ানো যায় না। তারপর আমি যতটুকু বলছি তা থেকে তোমরা কি কিছু শিখতে পারছো কিনা, সিঙ্গেল পয়েন্ট কিছু? স্যার, আমি যদি অল্প করে বলি, আপনি স্যার মোটামুটি পাথওয়ে যেটা আমাদের কিভাবে শুরু করব আমরা, এবং আমাদের কোন জিনিসগুলোকে ফোকাস রেখে আমরা রিসার্চটা আমরা আগায় নিতে পারি, সেই জিনিসটা মোটামুটি স্যার আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে।
এবং আমি আমি হোস্টিং এর পাশাপাশি আমি নিজেও নোট ডাউন করে রেখেছি। আশা করছি স্যার এগুলো ফলো করব ইনশাআল্লাহ। আচ্ছা গুড। আরেকজন বলো, এই যে কে আছে, পিয়াস, সিয়াম হোসেন পিয়াস। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বিইউবিটি থেকে। স্যার আমিও আপুর মতো সেমই বলতে চাইবো। স্যার আমি আসলে একটা মোটামুটি একটা রোড ম্যাপের মতো একটা পেয়েছি যে আমি কিভাবে শুরু করতে পারি বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমার আসলে কাজ করা উচিত। প্লাস স্যার এই যে পেপার রিভিউ এর যেটা, এটা স্যার আমার জানা ছিল না যে আমি কোন কোন জিনিসগুলো নোট করে বা কোন কোন জিনিসগুলো আসলে ফাইন্ড করে সেটা নিয়ে বেশি বিস্তারিত জানতে চাইবো বা এই করবো। এই জিনিসটা স্যার আমি আজকে জানতে পেরেছি। বিউপিতে তপন ভাই আছে, তপন ভাই গিটারিস্ট, চেনো নাকি? বিইউবিটি স্যার, হ্যাঁ, বিইউএফটি না। বিউবিটি যে মিরপুরের, এটা না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওইখানে তপন ভাই আছে, তপন ভাই। না স্যার, আমি ওনাকে চিনি না সেভাবে করে। বিবিএর। আচ্ছা আচ্ছা স্যার, আমি টেক্সটাইলের, আমি ওনাকে সেভাবে করে চিনি না, but আমি স্যার আমি তাহলে ওনাকে খুঁজে দেখবো। ভালো তো এই গিটার জিনিসটা বাজায়, হচ্ছে স্যার। জেমসের সাথে আলারের সাথে গিটার বাজাইছে। আমার খুব ক্লোজ মানুষ, খুব কাছের মানুষ। জি স্যার। আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ড করে সবার কাছ থেকে একটু রিপ্লাই নেই, মানে ভদ্রতা করে বলবা যে ভালো এটা না, কারণ আমার লেকিংস থাকলে সেটা দরকার আছে নেগেটিভ। এখানে আর কে আছে, আমি একটু নাম ধরে বলি। আহ, আল ফাহাদ হোসাইন, আল ফাহাদ হোসাইন, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি, হ্যাঁ, আমার প্রশ্নের রিপ্লাইটা তোমার কাছ থেকে একটু ফিডব্যাক চাচ্ছি। স্যার আমি হচ্ছে যে প্রথম থেকেই ক্লাস করতেছিলাম, নোট করেছি মোটামুটি সবগুলোই। তো মেইনলি আপনি যে পয়েন্ট গুলো যেগুলো বলতেছিলেন, তো মানে টোটাল কয়টা পয়েন্ট বলতেছেন, এগুলো হচ্ছে যে মানে আসলে শেষ পর্যন্ত ক্লিয়ার হতে পারি নাই, তিনটা না চারটা যাই হোক। রেকর্ড ক্লাস আবার পাওয়া যাবে, আবার আমি ক্লাসটা করবো। মানে ক্লাসটা অনেক ভালো লাগছে মেইনলি আমাকে। ধন্যবাদ। নেক্সট আসি আমরা আসফিয়া নৌরিন অনন্যা, আমার এখানে সিরিয়ালে নাম দেখাচ্ছে। আমি আসফিয়া নৌরিন অনন্যা। স্যার আসসালামু আলাইকুম। আমি আশফিয়া নওরিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। স্যার এখানে আসলে আমি রিসার্চটা কিভাবে শুরু করব এই একটা বেসিক ধারণা পাইছি। আর স্যার সত্যি বলতে গেলে যে স্যার ক্লাসটা যদি আরো 2-3 ঘন্টা নেওয়া যাইতো মনে হইতো যে আরো বেশি হেল্পফুল হইতো বা আরো অনেক কিছু শিখতে পারতাম। মানে অনেক ছোট হয়ে গেছে এটাই ফিল হচ্ছিল। মানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, এটাই জাস্ট মাথায় আসতেছিল। ধন্যবাদ। আমরা নেক্সট যদি ইনশাল্লাহ সুযোগ হয় তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ আরো এরকম আয়োজন করব সেমিনারের। আচ্ছা, তারপরে আমরা আর 2-3 মিনিট থাকবো। হ্যাঁ, আছে কে? আমাদের অডিয়েন্স কমে 30-এ আসছে, আমি তাড়াতাড়ি শেষ করি। রাফসান আহমেদ রাহাত। স্যার আসমাউল হুসনা হচ্ছে হ্যান্ড রেজ করেছে। হ্যাঁ বলেন, আপনার তো, হ্যাঁ আচ্ছা, তো বলেন তাড়াতাড়ি। আসমাউল হুসনা। আসসালামু আলাইকুম স্যার।